সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে ঠিক ইজতেমা এলাকায় না, ঠিক কাছাকাছি এলাকায় 9 জন সন্দেহভাজনকে আটক করেছে, গোলাবারুদ সহ, বোমা সহ, এবং কিছু জিহাদি বইটইও পাওয়া গেছে তাদের কাছে। তো আমরা কি এই ব্যাপারে এটা বলতে পারি যে একেবারে যে নাশকতার কোনো আশঙ্কা আছে ডক্টর শাহেদা? প্রথমে আমি যে কথাটি বলতে চাই যে এখনকার যে পরিস্থিতি বাংলাদেশে, এটা খুবই দুঃখজনক একটা পরিস্থিতি। আমরা এরকম বাংলাদেশ চাইনি। আমার প্রশ্ন হচ্ছে, হরতাল, অবরোধ, প্রতিবাদ সবই এখন একটাই ভাষা হয়ে গেছে। বোমাবাজি, ককটেল, গাড়ি পোড়াও, মানুষ মারো, এর একই ভাষা। এবং যেটা আপনি বললেন যে এরকম কয়েকজনকে পাওয়া গেছে এবং অ্যারেস্ট করেছে, এটা তো রোজই হচ্ছে, এটা রোজকার ঘটনা। এবং আমি জানি, আমাদের সংশ্লিষ্ট সূত্র থেকে আমার কাছে খবর আছে, যেটা আজিজ ভাই বললেন, যে অনেক অনুরোধ সত্ত্বেও কিন্তু বেগম জিয়া অবরোধ 2 দিনের জন্য বন্ধ করেননি বা 3 দিনের বন্ধ করেননি। এই কোনো ঘোষণা পাইনি। পেলে তো সেটা তাৎক্ষণিকভাবেই আমরা স্ক্রলে দেখবো, ব্রেকিং নিউজে দেখবো, কিন্তু হয়নি, সেটা উনি বন্ধ করেননি। তো তাহলে যেটা হচ্ছে যে এটার কারণ হচ্ছে যে উনি যাদেরকে নামিয়েছেন, এই যে বোমা বারুদ নিয়ে, জেহাদি বই নিয়ে যাদেরকে নামিয়েছেন, সেদিন সেই লোকগুলোর স্পিরিটগুলো নষ্ট হবে। কারণ এগুলো তো ইনভেস্টমেন্ট, এই বোমা বারুদ এগুলো কেউ না কেউ তো ইনভেস্ট করেছে, এবং যেহেতু তাদের পক্ষে হচ্ছে, সুতরাং তারাই ইনভেস্ট করেছে। এই ইনভেস্টমেন্টটা নষ্ট হয়ে যাবে, প্লাস তাদের স্পিরিটটা নষ্ট হয়ে যাবে। পাশাপাশি এই 2 দফায় ইজতেমা হবে, তো এই 2 দফায় ইজতেমার মধ্যে এই ধরনের জঙ্গি 15-16 হাজার জঙ্গি ঢুকে যাওয়ার কথা এই ইজতেমার মধ্যে। এবং যেহেতু এখন একটা রিলিজিয়াস একটা চলছে, সুতরাং এটা ওইভাবে থাকবে, এরা রেডি থাকবে। এবং এই দ্বিতীয় দফা হয়ে যাওয়ার পরে আরও বড় রকমের কোনো নাশকতা যে হবে না, এটা কেউ বলতে পারে না। এবং আই এম শিওর সরকারের গোয়েন্দাদের কাছে এটার খবর আছে, আই এম শিওর, বিকজ ওই 4 তারিখ রাত্রে বেগম জিয়াকে নয়াপল্টনে যেতে দেওয়া হয়নি, সেটা সুনির্দিষ্ট কারণ আছে। এবং সেদিন যদি গোয়েন্দা সময় মতো পদক্ষেপ না নিত, তাহলে ঢাকা শহরে রক্তের গঙ্গা বেরিয়ে যেত। তো সেটাকে প্রতিহত করার জন্য, কারণ এখন তারা বেগম জিয়া যেমন এই যে অবরোধটা চলছে, অবরোধটা সেদিন ওনাকে বের হতে দেয়নি, তাৎক্ষণিকভাবে উনি অবরোধের ডাক দিলেন। সেখানে ওনাদের কোনো মিটিং, প্রায়ের কোনো ডিসিশন, এটা কিন্তু কারোই জ্বালা ছিল না। উনি বললেন হ্যাঁ চলবে। একজন সাংবাদিক ওনাকে জিজ্ঞেস করলে চলবে, উনি বললেন হ্যাঁ চলবে, এবং সেটাই চলছে। কিন্তু এই যে বিপুল পরিমাণ প্রতিদিন কিন্তু অ্যারেস্ট হচ্ছে, প্রতিদিন গোলাবারুদ ধরা পড়ছে, বোম ফাটছে, সবই হচ্ছে, সুতরাং তাদের কাছে আনলিমিটেড সাপ্লাই অফ বমস এন্ড এভরিথিং এগুলো আছে, আনলিমিটেড সাপ্লাই। প্লাস গয়েশ্বর রায় বিএনপি করেন, উনি বিএনপি নেতা, উনি যখন অ্যারেস্ট হলেন, এটা ইন্টারনেটে আমি নিজে শুনেছি, হি ওয়াজ টকিং উইথ হিজ টেলিফোন কনভারসেশন, প্রায় 7 মিনিটের টেলিফোন কনভারসেশন। উনি ওনার এক কর্মীর সাথে কথা বলছেন, তোমার কাছে কতগুলো জিনিস আছে? সে বলেছে আমার কাছে তো 1000 না 1500 বলো, 1500 তো হবে না। তো জিনিস হয় পিস্তল হবে, নাহলে বোমা হবে, মিষ্টি নিশ্চয়ই না। সো এটা তো বোঝাই যাচ্ছে যে এদের একটা আনলিমিটেড স্টক আছে। সে কারণেই প্রতিদিন ধরা পড়ছে, প্রতিদিন জেলে যাচ্ছে, প্রতিদিন এরা বোমা ফাটাচ্ছে, প্রতিদিন করার পরেও কিন্তু। সুতরাং এখন তো এটাকে আর রাজনৈতিক দল বলা চলে না, এটা একটা জঙ্গি দল। কারণ রাজনৈতিক দল হলে এটা হতে পারে না। এবং আমি যেটা বলতে চাই যে বর্তমানের বিএনপি কিন্তু জিয়াউর রহমানের বিএনপি নয়। জিয়াউর রহমান কিন্তু এই বিএনপি রেখে যান নাই, এটা মা ছেলে মিলে একটা জঙ্গি দল করে ফেলেছে। এবং তাদের কাজে, কারণ রাজনীতিবিদ কখনো বা রাজনৈতিক দল কখনো এরকম জঙ্গিবাদ হতে পারে না, তারা কখনো বোমাবাজি করতে পারে না। তাদের হ্যাঁ অবশ্যই রাজনৈতিক ভাষা আছে, রাজনৈতিক কর্মসূচি আছে, সব কিছুই আছে এবং যুগ যুগ ধরে হয়ে এসছে, কিন্তু রাজনৈতিক দল কখনো এই বোমাবাজি করে মানুষ মারতে পারে না। এবং বিএনপির কিন্তু একটা রেকর্ড আছে, 21শে আগস্ট গ্রেনেড হামলা, 64 ডিস্ট্রিক্টে বোমা হামলা। ডক্টর শহীদ আপনার কাছে আবার আসবো, আমরা আসবো এক সেকেন্ড। এই রমনা বটমূলের বোমা হামলা, ব্রিটিশ হাই কমিশনের উপরে বোমা হামলা, সো এগুলো সব তো বিএনপি সময়। সো আপনি যদি ইনচার্জ থাকেন, যদি এগুলো হয়, তো এগুলো অটোমেটিকই অনাস্থা আপনার কাঁধে যাচ্ছে। কিন্তু বিএনপিরও অভিযোগ আছে, বিরোধী দলেরও অভিযোগ আছে। আমি সেই অভিযোগের প্রশ্নটি করছি রাশেক রহমান আপনার কাছে। সেটা হচ্ছে যে বিএনপি বলছে যে খালেদা জিয়া অবরুদ্ধ এবং তাদেরকে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, তাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে, এবং গতকালকে একবার তালা খোলা হয়েছিল, আবার তাকে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে, আবার তালা খোলা হয়েছে। এই যে বারবার যে এটা করা হচ্ছে, এটা কি আসলে গণতন্ত্রের জন্য কতটা যৌক্তিক? আপনাকে ধন্যবাদ জনাব কাউসার। প্রথমে আমি একটু
আজিজ সাহেবের কথাটা ধরে আসতে চাই। এই যে আলাপ আলোচনা যেটা ইজতেমায় যারা আসবেন তাদের নেতৃবৃন্দের সাথে বিএনপি প্রধান খালেদা জিয়ার হয়েছে, এই আলাপ আলোচনাটা কি? তারা কি কোনো বিশেষ তকমা পরে ঢাকা পর্যন্ত আসবেন যে আমরা ইজতেমায় যাচ্ছি, আমাদেরকে আঘাত করো না? অথবা তারা কি ধানের শীষের মার্কা তাদের বুকে লাগিয়ে নিয়ে আসবেন যে ভাই আমরা কিন্তু ইজতেমায় যাচ্ছি? এইসব হিয়ারসে কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্ত করাটা বোধহয় ঠিক না। যেই আলাপ আলোচনার স্বচ্ছতা নাই, অথবা আদৌ সে আলাপ আলোচনা কি হয়েছে সেটা আমরা জানি না, সেটা এই টিভিতে, লাইভ টিভিতে সমস্ত দেশের সামনে বলাটা বোধহয় ঠিক না। কারণ যিনি আল্লাহকে ভালোবাসেন, যিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তিনি তার জানকে বাজি রেখে তার মস্তিষ্ককে ব্যবহার করে পারঙ্গম হয়ে চৌকস ভাবে নাশকতাকে অ্যাভয়েড করে এই জায়গায় আসবেনই। অর্থাৎ আপনি যখন টিভিতে বলে বসবেন যে আলাপ আলোচনা হয়েছে, ইজতেমায় আসায় কোনো বাধা নাই, তখন একজন লোক কিন্তু স্বাভাবিকভাবে একটু অসতর্ক থাকতে পারেন এবং এই কথাটির কারণে তিনি কিন্তু আহত বা নিহত উভয়ই হতে পারেন। সুতরাং আমাদের এটা পরিষ্কার হওয়া দরকার যে তকমা পরে আসবেন নাকি ধানের শীষ বুকে লাগিয়ে আসলে ইজতেমায় যাওয়ার পথে কোনো বাধা সৃষ্টি হবে, এটা এক। 2 নাম্বার, আমার জন্য আজকের ডিসকাশনটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে, আমি এখানে আলাপটা চলাকালীন সময় আমার একটা কথা মনে পড়ে গেল যে উইলিয়াম শেক্সপিয়ার এক জায়গায় বলতেছিলেন যে উই নো হোয়াট উই আর বাট উই নো নট হোয়াট উই মে বি। অর্থাৎ আমরা কি সেটা আমরা জানি, কিন্তু আমরা কি হতে পারি বা কি হতে পারতাম সেটা কিন্তু আমরা জানি না। এই কথাটা আমি এই কারণে বলছি যে বিশ্ব ইজতেমা বাংলাদেশের যেটা হয় সেটা সমস্ত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলমানদের কংগ্রেগেশন, অর্থাৎ সম্মিলন স্থল। এটি যে আগামী দিনে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিরাট বড় এক ভূমিকা রাখতে পারে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আমরা যে ঠিকমতো এটাকে গড়ে তুলতে পারি, তাহলে মক্কা মদিনায় আমরা আল্লাহর ডাকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে আমরা সেখানে যাচ্ছি, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তারা আয় করছে। নিশ্চয়ই একদিন এই দেশে এই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে প্রতি বছর কিন্তু আমরা লক্ষ লক্ষ কোটি কোটি ডলার আয় করতে পারি। আজকে প্রায় 50 লক্ষ বাংলাদেশের নাগরিক বাঙালিরা সেখানে সমবেত হন, পাশাপাশি হয়তো 1 লাখ 2 লাখ বিদেশিরা আসেন। কিন্তু এমন দিন কিন্তু সন্নিকটে যেখানে এই ব্যাপারটির প্রতি আমরা সলিডারিটি এক্সপ্রেস করলে, আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিলে একইভাবে 20 থেকে 30 লক্ষ বিদেশি মানুষ আসতে পারেন, যারা ওই ইজতেমার কয়েকটা দিন যদি প্রতিদিন $100 করে খরচ করে। আপনি কি বলতে যাচ্ছেন তাহলে যে এই ইজতেমাকে কেন্দ্র করে এটা শিথিল হতে পারত? শিথিল হতে পারতই। আমি তার থেকে বড় কথা বলছি, আমি বলছি এটা যে হেফাজতে ইসলাম যখন 5ই মে ঢাকা শহরে সমাবেশ করলো, তখন যেহেতু তাদের সমাবেশের সাথে ক্ষমতার পট পরিবর্তনের একটা সম্পর্ক ছিল, অর্থাৎ খালেদা জিয়া ক্ষমতায় যেতে পারতেন, তাই তাকে তিনি সমর্থন জানিয়েছিলেন। কিন্তু যেহেতু তাবলিগ জামাতের দ্বারা আয়োজিত সংগঠিত এই বিশ্ব ইজতেমার সাথে ক্ষমতার পট পরিবর্তনের কোনো সম্পর্ক নাই, তাই উনি তাদেরকে সহযোগিতা করলেন কি করলেন না তার কিছু যায় আসে না। বিরতির জন্য আবার আমরা ফিরে আসবো আপনার এই আলোচনায়। প্রিয় দর্শক, ৭১ সংযোগে আবারও বিরতির পর আবার ফিরছি আমরা। আবারও ফিরছি ৭১ সংযোগে। আমরা আলোচনা করছিলাম উত্তপ্ত রাজনীতি নিয়ে, প্রশ্ন করছিলাম রাশেক রহমানকে যে এই যে বারবার কেন খালেদা জিয়ার কার্যালয় তালাবদ্ধ অবস্থা রাখা হচ্ছে এবং তালা খোলা হচ্ছে, এই প্রশ্নের উত্তর আপনি দেননি। না, এটার উত্তরই দিচ্ছি, জাস্ট আমাকে একটু 30 সেকেন্ড অ্যালাউ করেন। সেটা হচ্ছে যে বেসিক্যালি আমি একটু আগে যেটা বলতেছিলাম যে উনি ক্ষমতার প্রয়োজনে যে কোনো প্ল্যাটফর্মকে সমর্থন করবেন, কিন্তু থিওলজিক্যাল পার্সপেক্টিভ, অর্থাৎ ধর্মীয় অনুভূতি বলতে যেটাকে সত্যিকার অর্থে বোঝায়, তাবলিগ জামাত, আমাদের বিশ্ব ইজতেমা, সেটাকে তিনি সমর্থন করছেন না, তাই আমরা দেখতে পাচ্ছি তার কর্মকাণ্ডে। আর ডক্টর শাহেদা একটু আগে যে কথাটা বললেন সেই জায়গায় আমি কিছুটা একমত, কিছুটা দ্বিমত পোষণ করি। এইভাবে যে আজকে যদি তিনি অবরোধ বন্ধ করেন, উনি বলেছেন যে সেই ক্ষেত্রে মনোবল নষ্ট হবে এবং ইনভেস্টমেন্ট নষ্ট হবে। এই জায়গায় আমি একটু দ্বিমত পোষণ করে বলতে চাই যে আজকে সমস্ত বাংলাদেশের বিরোধী শক্তির যে তথাকথিত আন্দোলন, সেটা আন্দোলন নয়, সেটা নাশকতা, টেরোরিজম। এবং আজকে সমস্ত বাংলাদেশে এই টেরোরিজম, এই নাশকতাকে আউটসোর্সিং করা হয়েছে। আউটসোর্সিং এর ক্ষেত্রে উনি যদি অবরোধ বন্ধ করেন, সেক্ষেত্রে মনোবলের কতটুকু কি হবে আমি জানি না, তবে নিশ্চয়ই ইনভেস্টমেন্ট, যেটা টাকা পয়সা যা খরচ করেছেন সেটা নষ্ট হবে। কারণ যেখানে তার নিজস্ব দলীয় সক্রিয় নেতাকর্মীরা যেই আন্দোলনের সাথে সংযুক্ত নয়, তাদেরকে অবরোধ বন্ধ করতে বলা বা চালু করতে বলার ভিতরে কিছু যায় আসে না। অর্থাৎ যারা ভাড়াটে, যাদেরকে ভাড়া করা হয়েছে, তাদের বিষয়ে কোটি কোটি টাকা তো খরচ করা হচ্ছে, সেই টাকাটি সম্পূর্ণ নষ্ট হবে। আজকে বিএনপি মানুষের প্রতি ভালোবাসার থেকে, রাজনৈতিক স্নেহ মমতা দরদ, দেশের প্রতি তার দায়বদ্ধতার জায়গা থেকে তার নিজস্ব ইনভেস্টমেন্টকে অনেক বড় করে দেখছে। আর তালা বন্ধ করার যে কথাটা বললেন, দেখুন এমনই এক তালা, অতি মধুর তালা। এই তালার মধ্যে দিয়ে বিরিয়ানিও যায়, তেহারিও যায়, খিচুড়িও যায়, সবই যায়।
তো আসলে কে যে কাকে কতটুকু তালাবদ্ধ করছে, কি করছে, ওখানে কতটুকু নাটক আছে, এটা বলা খুব মুশকিল, এটা আর পরিষ্কার খতিয়ে দেখতে হবে। তবে এই জায়গায় শুধু একটা জিনিস আপনাকে বলতে চাই, নেলসন ম্যান্ডেলাই বলুন, অং সান সুকি বলুন, আর একটু প্রাচীন দিকে যদি যান, মহাত্মা গান্ধী থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারা তাদের সমস্ত জীবনে যতবার অবরুদ্ধ হয়েছেন বা যতবার তালাবদ্ধ বা জেলে গিয়েছেন, তাতে করে তারা যদি অহিংস নীতি অনুসরণ না করে এই নাশকতার ধারা স্থাপন করতো, তাহলে পৃথিবীর দৃশ্য কিন্তু আজ বড্ড পরিবর্তিত হতো, অনেকটা অন্যরকম হতো। এবং অং সান সুকি বছরের বছর অন্তরীণ ছিলেন, আজও কিন্তু তিনি সম্পূর্ণভাবে মুক্ত নন, কিন্তু কোনোদিন কিন্তু তিনি এই আদেশ দেননি যে তোমরা অবরোধ করো, গাড়ি চালাও, বাস পোড়াও। আপনাকে ধন্যবাদ। এই প্রসঙ্গে আমি প্রশ্ন করছি, আপনাকে প্রশ্ন করছি, এই যে বললেন যে তারা তালাটাকে বললেন যে মধুর তালা, কিন্তু আপনি কি মনে করেন যে খালেদা জিয়া অবরুদ্ধ নয়? কারণ হচ্ছে এবং তালা খুলে দেওয়া হয়েছে এবং উনি বাইরে আসছেন না কেন? বাইরে এসে ঠিক আছে, আমি বলছি বিষয়টা হলো যে ওনারা দুইজনই আসলে রাজনৈতিক নেতা, আমি সাংবাদিক, এবং ওনাদের ভাষা এবং অতীত নিয়ে যা বলা, এবং আমরা তো সামনের দিকে যেতে চাই, আমি সাংবাদিক, হয়তো ওনাদের ভাষায় আমি বলতে পারবো না। আমার মনে হয় সাংবাদিকতার ব্যারিয়ার থেকে আমাকে একটু না বেরোলে ওনাদের কথার উত্তর দেওয়া কঠিন। তবে আমি যা বলছি, আমি যতটা পারি সম্ভব আমি সাংবাদিকতার নর্মস মেনটেন করে আমি কিছু কথা ওনাদের অবশ্যই আমি উত্তর দিব। যেমন বলছেন উনি মধুর তালা, নেলসন ম্যান্ডেলা, বঙ্গবন্ধু থেকে শুরু করে পৃথিবীতে যারা আপনার কারাগারে যাদেরকে রাখা হয়েছে আটক করে, কোথাও কিন্তু এরকমভাবে তালাবদ্ধ করে কোনো অফিসে এইভাবে তালাবন্ধ করে রাখা হয় না। এক, তালাবন্ধ করলো পুলিশ এবং সরকারের ইনস্ট্রাকশনে। অফিসে বালুর ট্রাক, জলকামানের ট্রাক দিয়া আর শত শত পুলিশ দিয়া অফিসটাকে আটকায় রাখা, এবং পেপারস আপনার মরিচের গুঁড়া, এটা তো কোনো রাজনৈতিক দলের, আমার মনে হয় না পৃথিবীর কোনো ইতিহাসে আছে যে একটা বড় রাজনৈতিক দলের নেতা বা নেত্রীকে এই ধরনের একটা বিভৎসভাবে যে বন্দী অলরেডি, যেখানে তালা মারা হয়েছে, উনি ভিতরের থেকে আপনার সাংবাদিকদের কথা বলছে, সেখান থেকে উপর দিয়ে আপনার পেপারস মেরে দেওয়া হয়েছে। বলেন আপনি, এটা তো নৃশংস, এটা পৃথিবীতে কোথাও ঘটে নাই, আমাদের সাংবাদিকতার জীবনে এটা আমরা শুনি নাই, এটা করা হয়েছে। এবং আপনি পরশুদিন আমার সাথে বিএনপির চিফ বেগম জিয়ার সাথে দেখা হয়েছে, এবং তিনি এখনো অসুস্থ। হ্যাঁ, দেখা হয়েছে, দেখা হয়েছে। এবং আমি আপনাকে পেপার স্প্রে মারে নাই? কাকে? এটা তো দেখা হয়েছে পরশুদিন, মারছে তো আগে। আমি সাংবাদিকের টিমের সাথে আমি গেছি। এখন সব ঠিক আছে? আমি তো বলছি যে সে অসুস্থ এবং সবগুলো শরীরের চামড়া এগুলো লাল হয়ে আছে, এবং সে আগের মতো করে কথা বলতে পারছে না। তো এখন তালা লাগানো হয়, এটা মধুর তালা, তালাটা বাইরে লাগানো থাকে এবং সেটা পুলিশ তালা লাগায়, এটা তো বিএনপির কর্মী তালা লাগায় না। আর যদি ওনাকে আটক রাখাই না হয়, তাহলে বালির বস্তা কি করে গেল? আবার সেটা প্রহসন করা যায় ওনার বাড়িতে মেরামতের কাজ করার জন্য বালি নেওয়া হয়েছে। তাহলে জলকামান, বেগম জিয়াকে ঠেকাইতে কি জলকামান রাস্তার সাথে আড়াআড়ি করে রাখতে হয়? তারপরে আপনার এখনো আপনার স্কলে দেখান, আজকেও আপনাদের টেলিভিশনে দেখছি যে ওইখানে সারিবদ্ধভাবে গেটে আপনার নারী পুলিশ দাঁড়িয়ে আছে। বনানী, গুলশান, বাড়িধারায় আজ অবধি কোনোদিন এই এলাকায় কোনোদিন গাড়ি ঘোড়া পোড়ানো হয় নাই। বেগম খালেদা জিয়া has set the precedent of changing this, where the diplomats of ঠিক আছে, আমি কোন various parts of this world, না আমি সেখানে জলকামান না রেখে কি ওখানে কি গোলাপ ফুল নিয়ে ঘুরবেন? শুনেন, এলাকাটা কি জলকামান না, ওখানে মেশিন গান নিয়ে ফিট করেন। শুনেন, মেশিন গান নিয়ে ফিট করেন, আমার আপত্তি নাই। বালির বস্তা কি করে? এই ধরনের মকারি। এবং আপনারা বলছেন, প্রধানমন্ত্রী বলছে উনি ওখানে নাটক করতেছে, এগুলো তো আপনার প্রধানমন্ত্রীর ল্যাঙ্গুয়েজ হতে পারে না। উনি যাই করুক, ওখানে নাটক করছে, আপনি এই ভাষা তো হতে পারে না। আর যেটা বলছেন বনানীতে বোম মারেন, আমি প্লিজ একটু আমাকে বলতে দেন। শোনেন, তাহলে আপনার আওয়ামী লীগের সময় শোনেন, আওয়ামী লীগের, আমি একটা জিনিস বলি, আমাকে প্লিজ আপনি বলার সময় তো আমি কথা ডিস্টার্ব করি না, প্লিজ আমি তো কথা শেষ করি নাই, আপনি শেষ করেন। শোনেন, আওয়ামী লীগের সময় কলাবাগানে পেট্রোল পাম্পে আগুন দেওয়া হয়েছে, চিটাগাং ট্রেনে আগুন দেওয়া হয়েছে, এগুলো হয়েছে অতীত। আমি সকল প্রেসিডেন্টস আছে যা আওয়ামী লীগের সময় ঘটেছে, এখন বিএনপির সময় আমি বলবো যে কম ঘটতেছে। কারণ আপনারাই বলেন
যে হরতাল ডাকে, অবরোধ ডাকে, বিএনপির কোন নেতাকর্মী মাঠে নাই। অথচ আপনারা বলতেছেন ঘরে ঘরে লোক লাগানো হয়েছে। কোথায় বিএনপি লোক? আপনি 2000 ঘরেই আছে। আমি বিরতির সময় চলে আওয়ামী লীগের সময় কি পুরানো হয়েছে আমাকে কথা বলতে দেন, আমাকে কথা বলতে দিবেন না। এই যে সাংবাদিক আপনি কথা বলেন না, আমাকে কথা বলতে দিবেন না, তাহলে তো কথা হবে না। রাশেদ আপা বললেন যে 15-16 হাজার জমি ঢুকিয়ে দিবেন। শাহেদ আপা, তাই এর সোর্সটা কোথায়? কাল্পনিক ভাবে চিন্তা করতে হবে না। বিএনপি জঙ্গি সংগঠন, তাহলে তো শোনেন, বিএনপি যদি জঙ্গি সংগঠন হয়, বিএনপি তো মাঠেই নাই বলতেছেন আপনারা। এই মুহূর্তে আমরা আলোচনার এই মুহূর্তে আমরা একটা বিএনপি নেতারা বলে এবার একটা ছোট বিরতির পর আবার আমরা ফিরে আসছি ৭১ সংযোগে। বিরতির পর আবারও ফিরছি ৭১ সংযোগে। আমরা আলোচনা করেছিলাম উত্তপ্ত পরিস্থিতি নিয়ে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আমি এবার প্রশ্ন করতে চাই ডক্টর শাহেদাকে। আমরা আবার আসবো ধারাবাহিকভাবে, সবার কাছে আবার আসবো। ডক্টর শাহেদ, আপনি দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন, আপনি খুব কাছ থেকে দেখেছেন। প্রশ্নটা আপনি খুব কাছ থেকে দেখেছেন, প্রধানমন্ত্রীকেও, আমাদের সাবেক প্রধানমন্ত্রীকেও কাছ থেকে দেখেছেন, বিরোধী দলের নেত্রীকে কাছ থেকে দেখেছেন। আপনার কি মনে হয় এই যে মানে চলমান যে উত্তপ্ত পরিস্থিতি, এবং একদিকে বিএনপি অভিযোগ করছেন যে তাদেরকে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে, সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না, অপরদিকে আবার আমরা দেখছি যে সাধারণ জনগণ নিহত হচ্ছেন, আহত হচ্ছেন, এবং একটা জনজীবনে একটা বিপর্যয়ের মতো অবস্থা। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমি প্রথম কথা হলো, আমি বেগম জিয়াকে 1973 থেকে খুব কাছে থেকে চিনি, পারিবারিকভাবে খুব কাছে থেকে চিনি। একটা সেটা হলো একটা বিষয়। আরেকটি যেটা বিষয় হচ্ছে যে একটি অবাক করা বিষয় হলো যে আজ পর্যন্ত যদি বেগম জিয়াকে তালাবদ্ধ রাখা হয়ে থাকে, একজন বিএনপি নেতা এখন তো ওনার মুক্তি দাবি করে নাই। মুক্তির দাবিতে কোনো কর্মসূচি নেই। বিএনপির তিনি চিফ, তিনি বিএনপির যদি নেতা কর্মী, তারা আন্দোলন সংগ্রাম করবে তার মুক্তির জন্য, স্টেটমেন্ট করবে মুক্তি চাই, অবভিয়াসলি তারা মুক্তি চায়। না না, অবভিয়াসলি বলতে হবে না। আপনি কে স্টেটমেন্ট দিবে মুক্তি চাই? এটা আবার আপনি কোন আন্দোলন বলছেন? এটা অবভিয়াসলি এটা বিবৃতি দেবে না। রাখেন। আর আরেকটা যেটা আমি বলতে চাচ্ছি যে এই যে উনি সারা বিকাল উনি অফিস করলেন, ঠিক যখন উনি বের হলেন রিজভী সাহেবকে দেখার জন্য, জীবনে উনি কোনোদিন ওনাকে পুরো রাজনৈতিক ক্যারিয়ারে পার্টি অফিসে কাউকে দেখতে যান নাই। আর রিজভী যদি এতই অসুস্থ, সে তো হাসপাতালে থাকার কথা, উনি হাসপাতালে গিয়ে দেখবে। যখন গোয়েন্দাদের কাছে স্পেসিফিক নিউজ ছিল যে এখন উনি রওনা হয়েছেন নাশকতা রহমানুল কার্যের উদ্বোধন করার জন্য, ফিতা কাটার জন্য, তখনই বাধা দিয়েছে। এবং এই যে তালাবদ্ধ অবস্থায়, হ্যাঁ বাইরে থেকে তালা দেওয়া হয়েছে, অস্বীকার করার উপায় নেই, কিন্তু সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উনি যদি বাসায় যেতে চান, ওনাকে সসম্মানে এসকর্ট করে বাসায় দিয়ে আসা হবে, কিন্তু সেটা জাননি। ওয়েল ফাইন, ওনার অফিসে উনি থাকতেই পারেন, 6 দিন কেন 16 দিনও থাকতে পারেন, সেটা ওনারই অফিস, ওনারই জায়গা, এবং সেটার জন্য খাট পালং যা যা আরাম এসে যা যা দরকার সবই ওখানে ব্যবস্থা করা হয়েছে। সো সেটা নিয়ে আমাদের কোনো চিন্তাও নেই। আপনি যেটা বলছেন যে আজকে যদি গোয়েন্দার কাছে, যখন বিএনপি ক্ষমতা ছিল, তাদের কাছে যদি রিপোর্ট আসে, গোয়েন্দা রিপোর্ট আসে যে এটা হতে যাচ্ছে, এবং সেটা প্রমাণ তারা পাচ্ছে, একে ধরে নিয়ে যাচ্ছে, বড় করে সব বলে দিচ্ছে, প্রমাণ পাচ্ছে, তারপর কি তারা চুপ করে বসে থাকবে? সে দেশের লোককে বোমা মেরে ফেলবে আর তারা চুপ করে বসে থাকবে? এটা তো হতে পারে না। বোমা মারার, শুনেন, বোমা মারার, জঙ্গিবাদ করার বা জঙ্গি হওয়ার আরেকজন ইয়েতে বসে বয়ান দিচ্ছেন, লন্ডনে বসে বয়ান দিচ্ছেন স্যুট পরে, এটার সুযোগ কেন আসবে গণতন্ত্র? যদি গণতন্ত্র হয়ে থাকে তাহলে এই সুযোগটা আসবে কেন? আপনি নির্বাচনকে প্রতিহত করবেন, আপনি আপনার নেতাকর্মীকে বলেছেন প্রতিহত করো, ওরা আবার বোমাবাজি শুরু করছে প্রতিহত করার জন্য, পারেন নাই, ভালো কথা পারেন নাই। ইফ ইউ কান্ট ফাইট দেম, উই জয়েন দেম। আপনি যদি যুদ্ধ করতে না পারেন, তাদের সাথেই থাকেন, আপনি নির্বাচনে যান। আপনি নির্বাচনে কেন যান নাই? এখন আপনি নালিশ কেন? এবং আমাকে একটা মিনিট সময়, ম্যাডাম জিয়ার যে নাটক 1983-তে বা 84 এরশাদের আমলে উনি 4 দিন গায়েব ছিলেন। 4 দিন কালিয়াকোট থেকে সম্ভবত উইং কমান্ডার হামিদুল্লাহ খান জিপ চালাচ্ছেন। অতীতের কথা বললে মানুষের নেচার যায়, আমাদের নেতা নেত্রীদের অনেক ইতিহাস আছে, এগুলো আমি সাংবাদিক হিসেবে বলতে পারবো না। আপনি বলতে পারবেন, আমি অতীত না, আমি সামনে আগাইতে কেন বলছি, আমি সামনে আগাইতে চাই। অতীতের সবার ব্যাপারে ব্যক্তিগত মানুষকে কেন ধোঁকায় রাখতে হবে? ব্যক্তিগত সমালোচনা করবেন না, কারণ সব নেতার, আমাদের সব নেতার ব্যক্তিগত অনেক ইতিহাস আমাদের জানা আছে, এগুলি বলতে চাই। আমাদের আমরা মনে হয় আলোচনার বাইরে চলে যাচ্ছি।
আপনি যেটা বলছেন বিএনপি বিএনপির অফিস হলো পল্টনে, আমি শুনতে চান, বিএনপি অফিস পল্টনে, উনি আগে গেছেন কি গেছেন না, বিএনপি অফিসে যাওয়ার অধিকার তার আছে কিনা প্রথম প্রশ্ন। তার অফিসে সে যাবে, তার নেতা স্পোকসম্যান তাকে দেখতে গেছেন, তিনি দেখতে যাইতেই পারেন। গোয়েন্দা রিপোর্ট, এটা তো এখন যদি সরকারে আসি, গোয়েন্দা রিপোর্ট দিল কি দিল না, আমি বললাম গোয়েন্দা রিপোর্ট মিটিং হবে পরদিন, উনি যাবেন কাল্পনিক ভাবেই আপনি বৃহৎ পলিটিক্যাল পার্টির বেয়াদবি নেবেন না, একটা কথা বলি, বৃহৎ পলিটিক্যাল পার্টির নেতাকে আপনি আটকাই দিবেন বালুর বস্তা দিয়া, এটা তো ডেমোক্রেসির কোন সূত্র উনি বোমাবাজি করবে, বোমাবাজি আপনি কি করে, আপনি সেটা গোয়েন্দা বিভাগ বলবে, আপনি অ্যাডভান্স আগে বলতেছেন কি করে, গোয়েন্দা রিপোর্ট, আপনি গোয়েন্দা রিপোর্ট এই কাল্পনিক খবর কি করে, এখন যে গোয়েন্দা বলেন, আপনার অ্যাডমিনিস্ট্রেশন বলেন, এখানের পুলিশ বলেন, সরকার যা বলবে তাই হবে। আরে ভাই বিচারকের বাড়ি হতে পারে। আচ্ছা আজিজ ভাই, যেটা আমি একটু সংক্ষেপে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেই, এই যে বিএনপি, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম যে বিএনপির সমর্থনে কংগ্রেসম্যান 6 জন কংগ্রেসম্যান তারা বিবৃতি দিয়েছে। ভারতের বিজেপির যে নেতা অমিত শাহর সাথে ফোন আলাপ হয়েছে, এবং যুক্তরাষ্ট্রের যে হাই কমিশনার, বাংলাদেশের হাই কমিশনার রবার্ট গিমসন, তিনিও বলেছেন যে এই ধরনের অবস্থা। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, এই আন্তর্জাতিক সমর্থন? না, বিষয়টা হচ্ছে যে ধরেন বিদেশে বা দেশের যে কোনো নেতাই যখন একটা বৃহৎ রাজনৈতিক দলের, সেটা আওয়ামী লীগও হতে পারে, বিএনপিও হতে পারে, অন্য পার্টিও হতে পারে, ধরেন এইভাবে আটক, বাসার ভিতরে বালির বস্তা দিয়ে পেপার স্প্রে মারা, এগুলো হতে পারে, কেউ বলতেই পারে। কিন্তু বিষয়টা হচ্ছে, এখন আলোচনার বিষয়টা হচ্ছে, এখন যে বিতর্কটা শুরু হয়েছে, বিএনপি অফিস থেকে বলা হচ্ছে ওনারা আপনার টেলিফোন করেছে, বিজেপি চিফ টেলিফোন করেছে। এখন আমরা টেলিভিশনের স্ক্রল টলে দেখছি যে উনি বলছেন টেলিফোন, আমি একটু আগেও দেখছি, কিছুক্ষণ আগে আমরা কিন্তু সূত্র বলা হয়েছে, বিশেষ সূত্র বলেছে। এখানে কিন্তু স্পেসিফিক বলা উচিত ছিল যে অমক বলেছে। ইতিমধ্যে বিএনপি স্পোকসম্যান, কিন্তু আপনি তো সাংবাদিক হিসেবে জানেন সূত্র কখনো ঠিক আছে, তাহলে রিজভী আহমেদ বলেছেন যে এটা সত্য এবং 10 মিনিট টেলিফোনে কথা হয়েছে। এখন যাদের সাথে কথা হয়েছে তারা কিন্তু স্টিক করছেন যে 10 মিনিট টেলিফোনে কথা হয়েছে, তাহলে এটা এখন নেক্সট প্রমাণ করা সরকার। আরেকটি তথ্য দেই, তার আগে তো আমি বলতে পারবো না যে তাদের এটাও টেলিফোনে কথা হয়েছে, এখন আমি কি করে বলবো? আপনাকে আরেকটি তথ্য দেই, আমাদের আলোচনা যখন চলছিল সেই মুহূর্তে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে যুগ্ম সম্পাদক, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ হানিফ, তিনি সংবাদ সম্মেলনে জানাচ্ছিলেন যে 6 জন কংগ্রেসম্যান, যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান, যে বিবৃতির কথা বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বিবৃতিটি আওয়ামী লীগের প্রধান, কংগ্রেস কমিটির প্রধান বলেছেন যে এটি, এই বিবৃতিটি দেয়া হয়নি। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা যদি ধরেন যেমন বিএনপির পক্ষ থেকে বিবৃতি দেওয়া এবং সেই কমিটির প্রধানের একটি মানে উত্তর পত্র রিপোর্টে শুনিয়েছেন, হ্যাঁ পড়েও শুনিয়েছেন। এখন বিষয়টা হলো, এখন হানিফ সাহেব হচ্ছে আওয়ামী লীগের মুখপাত্র, এখন তিনি যদি বলে থাকেন, আমি এই ব্যাপারে তো আমি বিষয়টা না জেনে আমি এর ব্যাপারে কমেন্ট করতে পারি না। তবে আমার বক্তব্য হলো, যদি ওনারা কংগ্রেসম্যান যদি কিছু বলে থাকেন বা নাও বলে থাকেন, যদি না বলে থাকেন এটাও দুঃখজনক, আর বলে থাকলে ঠিক আছে বলছেন। তবে এটা ঠিক, এখন কিন্তু কংগ্রেসম্যানদের সমর্থন পাওয়া বা বিপক্ষে বলানো, এটা কিন্তু এখন খুব সহজ কাজ। সহজ কাজ এটা আমাদের দেশের সব পলিটিশিয়ান তো আপনারা জানেনই যে বিদেশি, আওয়ামী লীগের সময় দেখেছি বিদেশি এমবেসি গুলোতে। আপনি বলতে যাচ্ছেন যে এই সমর্থন আদায় কিংবা এটা রিজেক্টের পেছনে এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে পারবো না, কারণ আমি বিষয়টা তো জানি না, এখনো তো কনফার্ম না। সহজ বিষয়টা বুঝলেন? হ্যাঁ, আপনি বলেন যে এটা খুবই সহজ তাদের সমর্থন আদায় করে। না, সহজ আমরা তো দেখি কংগ্রেসম্যান প্রায় ফ্রিকুয়েন্টলি এ পক্ষে অপেক্ষা কথা বলেন, এখন তো এটাই তো সহজলভ্য বিষয়। আপনাকে প্রশ্ন করবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, বিরতির পর আবার ফিরছি ৭১ সংযোগে।
একাত্তর সংযোগে আবারও স্বাগত জানাই। আমি কাউসার মাহমুদ। আমরা আলোচনা আমার করছিলাম, একটা point, একটা minute, আমরা একটা আসছি, minute। শুরু করার আগে আমরা একটা আসছি, point চলে আসে। আমরা আমার পয়েন্ট আপনি কি নিয়ে বলছেন? সেটা বলছিলাম যে আপনার বেগম জিয়া বিএনপি অফিসে কার বেগম তার জিয়া? যাওয়ার গোয়েন্দা কার বেগম জিয়া? আপনার বেগম জিয়া মানে কি? আমার বেগম জিয়া না, বেগম জিয়া জাতির বেগম জিয়া। হ্যাঁ, আপনি বললেন আপনার বেগম জিয়া। হ্যাঁ, না বেগম জিয়া আমার উনি বিএনপি অফিস, তার নিজস্ব অফিসে রিজভিকে দেখতে যাবেন, জনাব রিজভিকে গোয়েন্দা রিপোর্ট পেলেন, তাকে আটকাই দিলেন। এটা তো বলতে আচ্ছা, গেল। হলো, তো শেষ। এখন আমাদের পুলিশ বা র্যাবের এত আপনার মানে উৎসাহী যে তারা নিজেরা এরশাদকেও কিন্তু ওইভাবে তুলে নিয়ে হসপিটালে দিলেন। রিজভিরও আত্মীয় স্বজন নাই, কর্মী নাই, তাকে নিয়ে হসপিটালে নিয়ে ভর্তি করে উনি দিলেন। আবার পালায়ও গেলেন। হ্যাঁ, সেটা পরের ব্যাপার। বিল রেখে কিন্তু পালিয়ে আমার পালায়ও কথা, গেলেন। এটা রাজনীতি করার রাজনীতিবিদ তো স্কেপ করতেই পারেন। তার যদি লাইফ থ্রেটেন হয় কারাগারে, সে তো স্কেপ করতেই পারেন। তো র্যাব কেন আপনার র্যাব গেল? এটা কি র্যাব কি তার নিজের ইচ্ছায় এটা করেছেন? এরশাদকে যে এনে আমরা কি একটু সুযোগ এরশাদ পাবো? নমিনেশনও ফাইল করে না। আপনার point ধন্যবাদ, শেষ হলো? ধন্যবাদ আপনি আপনাকে কি করলো প্রসঙ্গটি তাকে? তোলার জন্য। আপনার আমি point যেটা শেষ হলো? রাশেক রহমান আপনাকে ভালো, বলছি, সেটা হচ্ছে যে এই যে আমরা গণমাধ্যমে দেখছি যে বিভিন্ন মহল থেকে সরকারের উপর, আন্তর্জাতিক মহল থেকে সরকারের উপর এক ধরনের চাপ আসছে, আবার শোনা যাচ্ছে যে এই বিবৃতিগুলো সঠিক নয়। তো এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রথমত আমি তো গোপাল ভাঁড়ের কথা শুনেছি, কোনোদিন দেখিনি, তবে অভাবটা আজ পূরণ হয়ে গেল। নিজের চোখে নব্য গোপাল ভাঁড় দেখতে পারলাম। একটা আলাপ আলোচনা চলার জিনিস, তথ্যপাত্র না থাকলে আসলে কথা বেশি বলে স্বাচ্ছন্দ্য পাওয়া যায় না। এই ইউএস কংগ্রেসম্যানদের ব্যাপারে আমি যেটা বলতে চাই, যে সরকার অলরেডি একটা বিবৃতি দিয়েছেন, এবং মনে রাখতে হবে যে মাহবুবুল হক হানিফ সাহেব শুধুমাত্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক না, তিনি সরকারেও কিন্তু একটি পদ, বিশেষ সিনিয়র সচিবের পদমর্যাদা এনজয় করতেন, এবং তিনি একজন যথেষ্ট দায়িত্ববান মানুষ। এবং আওয়ামী লীগের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ভরশীল সূত্রগুলোই বলেছে এই ধরনের কোনো বিবৃতি দেওয়া হয় নাই। কিন্তু এই কথার পরে আমাদের সাংবাদিক আজিজ সাহেব যে কথাটা বললেন, যে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের সমর্থন পাওয়া যায় খুব সহজে, এইটা কিভাবে পাওয়া যায় আমার কাছে জিনিসটা পরিষ্কার হয় নাই। তবে তিনি যেই দিকে ইঙ্গিত করছেন সেই কথা যদি সত্যি সত্য হয়ে থাকে, তাহলে তো অবশ্যই এই যে 6 জন কংগ্রেসম্যান যে কথাগুলো বলেছেন সেগুলো আসলে বলা হয়নি, তাদের মুখে পুরে দেওয়া হচ্ছে, এক। আর 2 নাম্বার হচ্ছে, ওনার এই বক্তব্যের পরে আমার দৃঢ় বিশ্বাস যে জাতীয়তাবাদী দল এবং বেগম খালেদা যদি এই অনুষ্ঠান দেখেন, উনি বলবেন জাদির সাহেব আপনার কাছে দোয়াও চাই, মাপও চাই, আপনি আর এসব নিয়ে বেশি কথা বলেন না, কারণ আমরা আরো বিব্রত হব। কারণ ইউএস কংগ্রেসম্যানের সমর্থনের সাফাই তো বিএনপি যাচ্ছে, আওয়ামী লীগ যাচ্ছে একেবারে শেষ পর্যায়ে। উনি বোঝাচ্ছেন যেটা খুব সহজে পাওয়া সম্ভব। তো থ্যাংক ইউ, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে কোনো একটা কিছুর বিনিময় হয়েছে। 2 নাম্বার হচ্ছে, বিনিময় না, উনি আমি তো বিনিময় অন্তরীণ শোনেন। থাকার কথা বলেছে। এটা একটু জোরে একটু বলতে দেন ভাই, প্লিজ। গণতান্ত্রিক হোক, উনি অ্যারেস্ট হওয়ার অন্তরীণ হওয়ার কথা বলছেন। মহাত্মা গান্ধী যখন হাতিতে চড়ে নীল চাষীদের আন্দোলন, নীল চাষীদের অধিকারের জন্য এগিয়ে যাচ্ছিলেন, সেখানে যখন লক্ষ লক্ষ মানুষের অবস্থান, তখন হাফ প্যান্ট পরা গাঢ় নীল রঙের একজন পুলিশের সদস্য বাইসাইকেলে করে এসে বলল, আর ইউ মিস্টার মোহনদাস কে গান্ধী? এবং সে অকপটে বলল, ইয়েস আই অ্যাম। তারপর সে বলল যে, স্যার ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওই সময় উনি যে একটা হুকুম দিতেন, ওই একজন পুলিশ অফিসার যার হাতে শুধু একটা লাঠি আর বাইসাইকেল, থেকে পিছে শেষ করে ফেলা যেত। কিন্তু আন্দোলন করা, জনগণের সাথে সম্পৃক্ত হওয়া এত সহজ কাজ। আপনাকে প্রশ্ন করতে চাই, আমরা গোল টেবিলেও অনেক উত্তপ্ত আলোচনা করলাম, এবং আমাদের দেশেও এখন রাজনীতির অবস্থা খুবই উত্তপ্ত। খুবই সংক্ষেপে বলুন, আমাদের কি এই উত্তপ্ত অবস্থা শীতল হবার কোনো সম্ভাবনা নাই? আমরা কি কোনো সম্ভাবনার কোনো কিছু দেখবো না? আপনি কি মনে করেন? আছে। এখন যখনই বেগম জিয়ার কাছ থেকে কিছু, কারণ সরকার ক্ষমতা আছে, তাদেরকে যে কোনো মূল্যে দেশে শান্তি সৃষ্টি বজায় রাখতে হবে। আমরা তো সরকারকে ছেড়ে দেবো না, মাফ করবো না। কারণ ওনারা ওখানে আছেন আমাদের শান্তি শৃঙ্খলা সৃষ্টি, সাধারণ মানুষকে শান্তিতে রাখার জন্য। সুতরাং যে কোনোভাবে ওনাদেরকে রাখতেই হবে আমাদেরকে শান্তিতে। সুতরাং ওনারা কি মিনস নিলেন, মেজার নিলেন, সেটা আমাদের বিষয় না। আমরা সাধারণ মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই। কিন্তু যখনই বেগম জিয়া মুখ খুলতেছেন, অবরোধ, ভাঙো, পিটাও, মারো, যখনই তারেক ওখান থেকে বার্তা পাঠাচ্ছে, আপনি কথা বলবেন না, আপনি কথা বলবেন না, আপনি কথা বলবেন না, আপনি কথা বলবেন না, আপনি কথা বলবেন না। আপনার সময় আমি কথা বলিনি। যখনই তারেক ওখান থেকে শুট করে ভিডিও বার্তা পাঠাচ্ছে, মারো, আমার মারে বের করো, সব রাস্তা বের হো, মারো, বের করো। ধন্যবাদ আপনাদের সবাইকে, একজনও কিন্তু বলছে না যে ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। এবং আমরা আশা করছি যে দেশের পরিস্থিতি খুবই স্বাভাবিক হবে এবং সাধারণ জনগণ খুব সহজে এবং নিরাপদে বেরোতে পারবে। ধন্যবাদ সবাইকে।